আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে নিয়ে সরাসরি হুঁশিয়ারি বার্তা দিলেন। সেই সাথে কিভাবে বাংলাদেশ থেকে সরকারের নাগের ডগায় পালিয়ে গেল এই বেনজির, সে সকল বিষয়েও কিন্তু একটা আভাস দেন। সেই সাথে অবাক বিষয়, এই বেনজির চলে গেল, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কিছুই জানে না। এ সকল সত্যি হাস্যকর। এ সকল বিষয়ে আরও কী কী তথ্য দিচ্ছেন, সেই সাথে আগামীতেই সরকারকে পতন করতে হলে এই বিএনপিকে লাগবে এবং বিএনপি থাকবে, বিএনপি কখনোই চলে যাবে না, এমন একটি তথ্য দেন। কী কী বিষয় তুলে ধরেন বিএনপি সম্পর্কে তা জানতে পারবেন এই ফখরুলের কাছ থেকে। অন্যদিকে গণ অধিকার পরিষদের এই মুখ্য নেতা তিনি এবার তথ্য দিলেন, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা গণ অধিকার পরিষদের এই নেতা তিনি এ সকল বিষয় তুলে ধরেন। সেনাবাহিনীকে নিয়ে তিনি কী তথ্য দিলেন সে বিষয়টা জানতে পারবেন। এবং সবশেষে তারেক রহমানের এক্সক্লুসিভ কিছু তথ্য জানতে পারবেন। গণ অধিকার পরিষদের নেতা ভারত নিয়ে দিয়েছেন ভয়াবহ তথ্য। তিনি আরও কী কী বিষয় তুলে ধরলেন তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ ছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন আমরা দেখি নেই কি তথ্য দিলেন সরকারকে নিয়ে এই মির্জা ফখরুল। চলুন তার কাছ থেকে জেনে নিই। 81 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। এটা আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটা দেশ হয়ে যেত। এটা হচ্ছে তার উক্তি। এরকম বহু উক্তি আছে সে সময়, শুধু একটা নয়। তখন এই শিশুদের মনকে তৈরি করার জন্য, তার মননশীলতাকে তৈরি করার জন্য, তাদেরকে ভালো মানুষ হওয়ার তৈরি করার জন্য তিনি শিশু একাডেমি তৈরি করেছিলেন, যেখানে আমরা শিশুরা আপনার প্রায় প্রত্যেক জায়গায়। তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে আমাদের ডক্টর জাহিদ আছেন এখানে। তুই জানেন পরিবার পরিকল্পনা যে বিভাগটি ছিল, এটা আওয়ামী সরকার আমলে এটাকে বাতিল হয়ে গেছে প্রায়। আপনারা এখন তিনি জিয়াউর রহমানের যে আদর্শ রাজনীতি তিনি দেখতে পাচ্ছেন না। আমি এই কথার সঙ্গে তার পুরোপুরি একমত হই। এই জন্য জিয়াউর রহমানের আদর্শই হচ্ছে আমাদের বিএনপির মূল শক্তি তুলে ধরেন। কিন্তু আমরা যখন মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আমরা পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে যে এখান থেকে আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরে দিচ্ছি, আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে লড়াই আমাদের চলবে। এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি, পাকিস্তানও একদিনে হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি। 25 বছর বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এ কথা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপি এস এ পার্টি, এটা আপনার অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। এবং আরেকটা অসুবিধা তো আছেই, সেটা আমাদের বুঝতেই হবে। আর্থিক অসুবিধা আমাদের আছে সবখানেই, তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার সেই ব্যয়টা আমরা করতে পারি না। যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই। এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি সবশেষের আগের যে পর্ব, সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের মুখ্য নেতা তিনি সেনাবাহিনীকে নিয়ে কয়েকটা তথ্য দিয়েছেন। চলুন দেখে নিই তিনি কি তথ্য দিলেন। করতাম তখন খাবার আসতে দেরি হলে আমরা একটা কথা বলতাম, আর্মি মার্চেস অন ইটস বেলি, অর্থাৎ সেনাবাহিনী পেটের উপরে চলে। খাবার সময় মতো না থাকলে সেনাবাহিনী চলে না। তো আপনারা যে অস্থিরতা দেখিয়েছেন এটা সঠিক। আমি দুঃখ প্রকাশ করছি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের খাবারটা সময় মতো না দেওয়ার জন্য। আর এখন এদিকে যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন, আপনারাও খাবার পাবেন। আজকে মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট খুলনা মহানগরের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার বক্তব্য সংক্ষিপ্ত রাখতে, কিন্তু বিষয়টা ব্যাপক। এটা সংক্ষিপ্ত রাখলে হয়তো কিছু জায়গা অপরিষ্কার রয়ে যাবে। তারপরেও আমার পূর্ববর্তী বক্তারা যে সমস্ত বিষয়গুলি বিস্তারিত বলেছেন, আমি চেষ্টা করব যাতে সেগুলি আমি আবার রিপিট না করি। ভারত বর্জন আন্দোলন, এটা কিন্তু শুধু ভারতের পণ্য বর্জন না, এটার অনেকগুলো ধাপ আছে। আপনাকে প্রথমে বুঝতে হবে এটার ব্যাপ্তি কতটুক, এটা কি কি নিয়ে ভারত বর্জন হবে। 2 নম্বরে বুঝতে হবে কেন হবে, এটা কেন করা প্রয়োজন বাংলাদেশের জন্য। 3 নম্বর হলো কিভাবে করবেন। এই 3টা জিনিস যদি আমরা না বুঝি, তাহলে আমাদের এই ভারত বর্জন আন্দোলনের কর্মকাণ্ডগুলি খাপছাড়া হবে এবং একসময় আমরা উৎসাহ হারিয়ে ফেলবো। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি ভারতকে নিয়ে এই গণ অধিকার পরিষদের নেতার এক্সক্লুসিভ কিছু তথ্য। চলুন দেখে নিই তিনি কি তথ্য দিচ্ছেন। পূর্ণ শর্তগুলো রাখে এবং কোনোদিন পাকিস্তান এবং বাংলাদেশ নতুন করে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাকিস্তান এবং বাংলাদেশ কোনো গুলিগোলা হওয়ার সম্ভাবনা নাই। বাংলাদেশের সীমান্তে কোনোদিন কোনো পাকিস্তান এসে গুলি করতে পারবে না। তাহলে এই রকম একটা পরিবেশ থাকা সত্ত্বেও একটা মুসলিম দেশ হয়ে সাপোর্টিভ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত কিনা, রাখা উচিত। এটা কিন্তু শেখ হাসিনাও এই বন্ধুত্ব রাখে, কিন্তু আমরা যদি এই বন্ধুত্বের কথা মুখ দিয়ে বলবো যে পাকিজারজ, ঠিক আছে। বাংলাদেশের নাগরিককে কী বানায় দেয় পাকিজারজ, মানে কত বড় মানে সাহস। এই দেশে জন্মগ্রহণ করেছে, এখানের বাতাস, এখানের হাওয়া, এখানে সব কিছু আমাকে বড় করেছে। আমি যদি দেশের জন্য কিছু বলে যে পাকিজারজ, মানে বেসিক্যালি ইন্ডিয়ান জারজ যেগুলো আছে না, ওদের জারজত্ব ঢাকার জন্য আমাদেরকে পাকিজারজ বানানোর চেষ্টা করে, অথচ আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি। তো এই মোটামুটি কথা। আপনারা আজকে এখানে আসছেন না, এখানে প্রচুর সমস্যা। আমরা এখানে বসে আছি, কিন্তু এখানে এটা এই মানে আন্দোলনটা আমরা না 2018 সালে শুরু হলেও কোটা সংস্কার আন্দোলন শুরু করছি, কিন্তু আমরা আসলে কি করতে চাই এটাই আমাদের কাছে স্পষ্ট ছিল না। মানে আমরা বলছি যে নতুন ধারা, এই ধারা, ভং ধারা, চং ধারা, এগুলো বলছি। আমরা যে আসলে কী করবো এটা আমাদের কাছে স্পষ্ট ছিল না। ঠিক আছে, কে আছে, হ্যাঁ অমুক হই রই তোমার ভাই আমার ভাই, এটা বলছি। আমরা কি করতে চাই স্পষ্ট না। কিন্তু আমি মনে করি আমরা গণ অধিকার পরিষদ এখন যারা কাজ করছি কিউমুলেটিভভাবে, আমরা একটা জায়গায় একটা খুঁজে পেয়েছি যে আমরা আসলে কি করতে চাই। সেটি হলো আমাদের যে মূল একটা সমস্যা, যে আমরা আগ্রাসনের শিকার হই, তা নিরূপণ আমরা করে ফেলেছি। আশাটা বদ্ধ হয়ে যায় কিনা বলেন। এমন একটা জায়গায় রাখছে যে এটা একটা অবরুদ্ধ দেশ, একটা দেশে যখন সীমান্তে কাঁটাতার দিয়ে দেয়, তখন ওইখানের ভৌগোলিক প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় ঘটে। যেমন এইখানের পশু পাখি ওখানে যেতে পারে না, ওখানের পশু পাখি প্রাণীগুলো এখানে যেতে পারে না, অর্থাৎ জীববৈচিত্র্যের একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যায়। দেখবেন সভ্য দেশগুলোতে রাস্তার উপর দিয়ে বড় একটা ব্রিজ করে দেয়, এই জন্য যে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে পশু পাখি যাওয়া আসি করার জন্য করে দেয় না, দেখছেন না আপনারা বিভিন্ন ছবিতে। তাহলে কেন করছে এগুলো? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। কিন্তু তারা পুরো বাংলাদেশটাকে কাঁটাতারে একবারে ঘিরে দিয়ে রেখেছে যে এটা একটা দেউলিয়া দেশ, এরকম এটা একটা বৈরী একটা পরিবেশ তৈরি করে রাখছে এরকম। তো এরকম নানা সমস্যা যে সমস্যাগুলো শুধুমাত্র ভারতের সাথে। এভাবেই তথ্য দেন ভারতকে নিয়ে এই গণ অধিকার পরিষদের নেতা।